শ্রী অরবিন্দ পাঠচক্র গোপালপুর আকুনির উদ্যোগে শ্রী অরবিন্দের সাবিত্রী কবিতার পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যাঁরা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শ্রী অরবিন্দের সাবিত্রী কবিতা পাঠ করছি। বুক 2 ক্যান্টো 8। বুক 2 হচ্ছে দ্য বুক অফ দ্য ট্রাভেলার অফ দ্য ওয়ার্ল্ডস এবং ক্যান্টো 8 হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ ফলসহুড, the mother of evil and the sons of darkness. রাজা অশ্বপতি তার যে সাধনা সেই সাধনার ভেতর দিয়ে চলেছেন এবং ভয়ঙ্কর সমস্ত বিষয় সেগুলির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। বলা যেতে পারে যাকে আমরা সাধারণভাবে নরক বলি, সেই রকম পরিবেশের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এই যে চেতনার বিভিন্ন স্তর, এই স্তরগুলির যে বিন্যাস, সেই বিন্যাসের দুটি দিক। একটি হচ্ছে ক্রম ঊর্ধ্বায়িত বিন্যাসের যে ক্রমিক ঊর্ধ্বায়নের দিক, আরেকটি হচ্ছে ক্রমিক অবতরণের দিক। তো রাজা অশ্বপতি এই যে অবতরণের দিকটি, সেইখানে তিনি নামছেন। অর্থাৎ যে সমস্ত চেতনার স্তরে তিনি প্রবেশ করছেন ক্রমশ সেগুলি নিচে থেকে আরও নিচে। কেন তিনি নামছেন, কেন তিনি চেতনার এই গভীরে প্রবেশ করছেন, কেন তিনি নারকীয় পরিবেশের ভেতর দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছেন, তার কারণ যিনি এই সমগ্র পৃথিবীর মধ্যে রূপান্তরের ভেতর দিয়ে একটা নতুন স্পন্দন নিয়ে আসবেন, তাকে এই সমস্ত বিষয়কে সহ্য করে করে এগোতে হবে। রাজা অশ্বপতি সেই রকম একজন সাধক। তিনি এই প্রত্যেকটি চেতন লোকের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এগোচ্ছেন। তার ভেতরে একটি সন্ধিৎসা রয়েছে, তিনি কিছু একটা খুঁজছেন। আমরা এই ক্যান্টোর শেষে পৌঁছব সেই জায়গায় যেখানে আমরা জানতে পারবো তিনি ঠিক কী খুঁজছেন। যতদূর পর্যন্ত আমরা পড়েছি সেখানে আমরা দেখছি তিনি গভীরে নামছেন, অন্ধকারের ভেতরে। কেন না, তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি মহাপ্রকৃতিকে রূপান্তরিত করবার যে চাবিকাঠি, যে মূলগত উপায়, সেইটিকে খুঁজছেন এবং তাকে ভীষণ সমস্ত অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা আগে পড়েছি রাজা অশ্বপতিকে কবি বর্ণনা করেছেন আ ওয়ারিয়র ইন দ্য ডেটলেস ডুয়েলস স্ট্রাইফ। একটা দুজনের ভেতরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। সেই যুদ্ধের একদিকে রাজা অশ্বপতি রয়েছেন। এই যুদ্ধটি কীরকম? ডেটলেস, অর্থাৎ অনন্তকাল ব্যাপী এই যুদ্ধ। এই যে যুদ্ধ, এই যে প্রতিযোগিতা, তার কোনো শুরুও নেই, শেষও নেই। তার মধ্যে দিয়ে রাজা অশ্বপতি চলেছেন। এই রকমই তার কঠিন সাধনার মধ্যে দিয়ে অগ্রগামিতার বর্ণনার একটি জায়গায় আমরা রয়েছি, যেখানে কবি বর্ণনা করছেন, stifled in the inconscient's hollow dusk, he sounded the mystery, dark and bottomless, of the enormous and unmeaning deeps whence struggling life in a dead universe rose. Stifled, কাউকে যখন স্টাইফল করা হয়
সে তখন শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সম্পূর্ণরূপে তার দম বন্ধ করে দেওয়া হয়। অশ্বপতি যেন এই রকম তার দম বন্ধ হয়ে গিয়েছে। কোথায়? সেই যে একটা অন্ধকারের মধ্যে। কিসের অন্ধকার? নিশ্চেতনার অন্ধকার। অন্ধকার এখানে প্রতীক। আসলে তিনি প্রবেশ করেছেন নিশ্চেতনার মধ্যে। সেই নিশ্চেতনা হচ্ছে একেবারে ফাঁপা। সেই যেন একটা রাজা অশ্বপতি যেন একটা ফাঁপা নিশ্চেতনার মধ্যে প্রবেশ করেছেন, এবং সেই পরিবেশ, সেই পরিসর যেন তার শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া এটিও একটি প্রতীক। আসলে যেটা বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে তার প্রাণ, সেটিও যেন একটা ভয়ঙ্কর ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে নিশ্চেতনার গভীরতার মধ্যে। এবং তিনি কি করছেন? তিনি আরো নিচে চলেছেন। এই নিচে যেতে যেতে তিনি যেন পরিমাপ করছেন। কিসের পরিমাপ? ওই যে অন্ধকার এবং অতল স্পর্শী রহস্য, নিশ্চেতনার রহস্য, তার পরিমাপ করছেন। কীরকম সেই গভীরতা? বিপুল, এবং তা যেন অর্থহীন। অর্থহীন কেন? না, ওই বিপুল প্রসারের ভেতরে কি আছে এর অন্তরে? কেন এই নিশ্চেতনার প্রসার? এটি বোঝা যাচ্ছে না। সেই জন্যে সেটি হচ্ছে আনমিনিং, অর্থহীন। এবং এইখান থেকে একটা স্ট্রাগলিং লাইফ ইন আ ডেড ইউনিভার্স রোজ। এইখান থেকে জেগে উঠছে সংগ্রামী জীবনের প্রেরণা। কোথায় জেগে উঠছে? না, একটি মৃত মহাবিশ্বের ওপরে, মহাবিশ্বের মধ্যে। এইটি হচ্ছে আসলে বিবর্তনের পদ্ধতি। যদি বিবর্তনের প্রয়োগ, বিবর্তনের প্রবেগ, বিবর্তনের প্রণোদনা না সৃষ্টি হতো, তাহলে এই সমগ্র মহাবিশ্ব নিতান্তই যেন একটা অপরিবর্তনীয় একটা অর্থহীনতায় পর্যবসিত হতো। কিন্তু এই এভলিউশনারি প্রসেস, এই ক্রমাগ্রসরমানতার যে পদ্ধতি, সেটি যেন তার ভেতরে একটা তাৎপর্যকে দিয়েছে। তো রাজা ইজ সাউন্ডিং। টু সাউন্ড মানে হচ্ছে টু মেজার দ্য ডেপথ, সেই অর্থাৎ গভীরতা মাপা। আগেকার দিনে একে বলা হতো সাউন্ডিং। যারা মহাসাগরের ভেতর দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছেন, তারা ওই একটা ভারী কোনো অবজেক্ট দড়ির সামনের দিকে বেঁধে সেই দড়িকে ডুবিয়ে দিয়ে মাপতেন, গভীরতা মাপতেন সমুদ্রের। তো সেই রকমভাবে যেন রাজা অশ্বপতি নিশ্চেতনার গভীরতা মাপছেন, অর্থাৎ তার ভেতরে কত দূর পর্যন্ত তা গেছে সেটি দেখছেন। এবং কবি এখানে বলছেন যে এই যে সাউন্ডিং, তা তিনি পরিমাপ করে দেখছেন। কাকে পরিমাপ করছেন? রহস্যকে। কীরকম সেই রহস্য? সেই রহস্য হচ্ছে অন্ধকার এবং অতল স্পর্শী যে অজ্ঞানতার প্রসার, তার মধ্যেকার রহস্য। এবং তিনি জানেন এরই গভীর থেকে উঠে আসছে একটা সংগ্রামী জীবন, এই একেবারে মর্ত্যুকাম মহাবিশ্বের ওপরে। অতএব একটা যেন সংগ্রামের প্রেরণা
এই অন্ধকার নিশ্চেতনার মধ্যে থেকে উঠে আসছে। এই পর্যন্ত আমরা গতদিন পড়েছিলাম। আজকে ঠিক এর পর থেকে শুরু হচ্ছে, এই বর্ণনাই চলছে। Then in the stark identity lost by mind, he felt the sealed sense of the insensible world and a mute wisdom in the unknowing night. Stark এই শব্দটির অর্থ হচ্ছে কি না, ভীষণভাবে অনাড়ম্বর, অর্থাৎ কোনোভাবে তাকে কোনো কিছু দিয়ে ডেকোরেট করা নেই, এই রকম একটা বিষয়, একটা অনাড়ম্বরতা যেটি অত্যন্ত দৃঢ় এবং খানিকটা রুক্ষ। এর ভেতরে কোনো রকম কোমলতা নেই, এর ভেতরে কোনো রকম শান্ত ভাব একেবারেই নেই। এটি যেমন স্টার্ক শব্দটির একটি অর্থ, আরেকটি অর্থ হচ্ছে সম্পূর্ণ অথবা চরম। যখন আমরা বলি যে স্টার্ক রিয়ালিটি, তার মানে বাস্তবের চরম প্রকাশ, সেইটি হচ্ছে যেন আমরা বোঝাতে চাইছি। অশ্বপতি খুব সুনিশ্চিতভাবে কি করছেন না, নিজেকে অভিন্ন করে দিচ্ছেন এই পরিস্থিতির সঙ্গে। কীরকম সেই পরিস্থিতি? যে পরিস্থিতি হচ্ছে ওই অন্ধকার নিশ্চেতনার পরিস্থিতি, যাকে কবি এখানে বললেন দ্য লাস্ট সাবকনশিয়াস ফ্লোর। দ্য লাস্ট সাবকনশিয়াস ফ্লোর অর্থাৎ সেই যেন অন্তিম অবচেতনার একটি স্তর, একটি ভূমি। সেই ভূমির সঙ্গে রাজা নিজেকে অভিন্নভাবে যুক্ত করে দিলেন চেতনাগতভাবে। তার এই যে এক হয়ে যাওয়া, এটি হচ্ছে টোটাল ও অ্যাবসলিউট, সম্পূর্ণ এবং চরম। যদি তিনি মন চেতনার সাহায্যে এই কাজটি করতে চাইতেন, তাহলে তিনি করতে পারতেন না। কারণ মন চেতনা কাজ করে প্রাথমিক এই শর্তের উপরে নির্ভর করে যে মন যা জানতে চাইছে তা এবং মন প্রপার বা টু হুইচ দ্য মাইন্ড বিলংস, দিস টু থিংস আর ডিফারেন্ট। প্রাথমিকভাবে জ্ঞাতা এবং জ্ঞেয় এই দুটি স্বতন্ত্র। যখন আমরা মনের সাহায্যে কোনো কিছুকে জানতে চাই, কিন্তু যখন আমরা কোনো কিছুকে জানতে চাই তার সঙ্গে একাত্ম হয়ে গিয়ে, তখন আর মন সেখানে থাকে না। সেই জন্য বলছেন স্টার্ক আইডেন্টিটি লস্ট বাই মাইন্ড। দ্য মাইন্ড হ্যাজ লস্ট দ্য ক্যাপাবিলিটি অফ নোয়িং সামথিং থ্রু আইডেন্টিটি। মন কারুর সঙ্গে মিলে গিয়ে তাকে জানার পদ্ধতিকে হারিয়ে ফেলেছে যেন। অর্থাৎ মনের সাহায্যে তাহলে রাজা জানছেন না, জানছেন একাত্ম হয়ে গিয়ে। এইবারে কি জানছেন? হি ফেল্ট দ্য সিল্ড সেন্স অফ দি ইনসেন্সিবল ওয়ার্ল্ড। তিনি যে লোকের ভেতরকার কথা জানতে চাইছেন, সেই লোকটি হচ্ছে বা সেই জগৎটি হচ্ছে ইনসেন্সিবল, যার ভেতরকার সংবেদনকে পাওয়া যায় না। অসংবেদনীয় যে জগৎ, যে পৃথিবী,
তার মধ্যেকার যে সংবেদন তাকে তিনি অনুভব করছেন। হি ফেল্ট। এই সংবেদনকে যেন একেবারে তালা দিয়ে বন্ধ করে রাখা ছিল। সিল্ড সেন্স অফ দি ইনসেন্সিবল ওয়ার্ল্ড। এই জগৎ সংবেদনহীন হয়ে গেছে। কেন না, এর ভেতরের যে সংবেদনশীলতা তাকে যেন তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। মানে ইট হ্যাজ বিন নট অ্যালাউড টু ওয়াক। এইরকম একটি এই অনুভবটি রাজার অন্তরে হলো। ইনসেন্সিবল ওয়ার্ল্ডের সিল্ড সেন্স তাকে যেন রাজা অনুভব করলেন। তাহলে যে ওয়ার্ল্ড ইনসেন্সিবল, তার মানে এই নয় যে সেই লোক, সেই জগৎ সেটি সংবেদনহীন। তার ভেতরকার যে সংবেদন এবং বোধ সেগুলোকে যেন তালাবন্ধ করে রাখা হয়েছে, তাই আমরা সেগুলোকে খুঁজে পাচ্ছি না। এই সংবেদনকে রাজা নিজের অন্তরে অনুভব করলেন। আর কি? A mute wisdom in the unknowing night. রাজা সেই অজানা মহারাত্রির ভেতরে যেন একটি প্রজ্ঞাকে আবিষ্কার করলেন, জ্ঞানকে আবিষ্কার করলেন। কিরকম সেই জ্ঞান, কিরকম সেই প্রজ্ঞা? যেটি হচ্ছে মিউট, মুখ, যে নিজের সম্পর্কে কিছু বলে না অথচ সে তার ভেতরে আছে। রাজা অন্ধকারে নেমে সেই মিউট উইজডম কে খুঁজে পেলেন। কোথায় না, আননোয়িং নাইট। নাইটের এন ক্যাপিটাল, এটি হচ্ছে মহানিশা। অর্থাৎ সেই মহানিশার ভেতর সেটি কীরকম? আননোয়িং, যার ভেতরে জ্ঞানের সচরাচর প্রকাশের যে ধারা, সেই ধারাটি অনুসৃত হয়নি। সেই জন্য তিনি আননোয়িং। টু নো means to accept something in the light of the knower's previous experience. যিনি জ্ঞাতা, তার পুরনো অভিজ্ঞতার নিরিখে নতুন কিছুকে জানা। সুতরাং the wisdom is mute, জ্ঞানটি হচ্ছে মুখ। সে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিষয়কে জানবার চেষ্টা করে। Into the abysmal secrecy he came, where darkness peers from a mattress, grey and nude, and stood on the last locked subconscious floor, where being slept unconscious of its thoughts, and built the world, not knowing what it built. অর্থাৎ বলছেন অ্যাবাইসমাল, তার মানে অতল স্পর্শী গভীরতা। সেই গভীরতার মধ্যে অন্ধকার, যে সেই গভীরতার ভেতরে কীরকম সেই গভীরতা? অন্ধকার গভীরতার মধ্যে একটা যেন সিক্রেসি হি কেম। সেই গভীরতার মধ্যে একটা অন্ধকার প্রহেলিকা, একটা অন্ধকার লুকিয়ে থাকা কোনো বিষয় হিসেবে তিনি যেন এলেন। Into that deep dark secrecy he came. মনে হয় যেন এই যে অন্ধকার, এটি একটি সত্তা, এটি রূপায়িত করে একটি সত্তাকে, এবং সেখানে তিনি নিদ্রিত। কোথায় নিদ্রিত?
নিশ্চেতনার একেবারে গভীরে। এটা খুব একটা, যেখানে তিনি নিদ্রা যাচ্ছেন সেটা খুব একটা বিলাসবহুল প্রাসাদ নয়, তার মতোও কিছু নয়। এবং তিনি হচ্ছেন কিরকম? গ্রে অ্যান্ড নিউড, ধূসর অর্থাৎ অনাকর্ষণীয়, এবং নিউড অর্থাৎ তার কোনো কাভার নেই। তিনি যেন দেখতে চাইছেন। বললেন, ইন দি অ্যাবাইসমাল সিক্রেসি হি কেম, তিনি এলেন সেই গভীর গোপনীয়তার ভেতরে। where darkness peers from a mattress, অন্ধকার, সে যেন শুয়ে রয়েছে কোথায়? সমস্ত কিছুর নিচে। সেই যেন অশ্বপতি এসে দাঁড়াচ্ছেন সেই একেবারে অন্তিম স্তরটিতে, লাস্ট ফ্লোর, দ্য লোয়েস্ট লেভেল, যা মনে হচ্ছে যেন তালা বন্ধ, আমরা সেখানে পৌঁছতে পারবো না। তখন রাজা অশ্বপতি উন্মুক্ত করে দিলেন সেই সত্তাকে। কি সেই সত্তা? তিনি হচ্ছেন শুদ্ধ অস্তিত্ব, পিওর এক্সিস্টেন্স। কোথায় তার অধিষ্ঠান? না, যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই মহাবিশ্বে তার ঠিক পেছনে, যদিও সেটি যেন নিদ্রাচ্ছন্নতার মধ্যে থাকেন, তিনি যেন নিদ্রাচ্ছন্নতার মধ্যে থাকেন, তার ভেতরে কর্মরত অবস্থা দেখা যায় না। তিনি যে নিদ্রাগ্রস্ত, তিনি কিন্তু আনকনশিয়াস, নিশ্চেতন। অর্থাৎ এখানে কি হচ্ছে? ওই যে অচেতন অবস্থা তার ভেতরে যেন স্বপ্নের প্রবাহ চলছে, চিন্তার প্রবাহ। গভীর নিদ্রার মধ্যেও স্বপ্ন এবং চিন্তার নিরন্তর প্রবাহ চলছে। এবং এই যে সমস্ত ভাবনা, যেগুলো কি হয়েছে না, আদতে এরাই এই জগতের সমস্ত কিছুকে নির্মাণ করেছে। এই যে চিন্তারাজি, এটি হচ্ছে বিল্ট দ্য ওয়ার্ল্ড, জগৎকে নির্মাণ করেছে। এ কথা না জেনে যে তারা কি করছেন, কি তারা তৈরি করছেন, এসব না জেনে, তাহলে কি তারা তৈরি করছেন? There waiting its hour, a future lay. There waiting its hour, the future lay unknown. There is the record of the vanished stars. There in the slumber of the cosmic will, he saw the secret key of nature's change. অশ্বপতি উপলব্ধি করছেন যে এই গভীরতার ভেতরকার যে সমস্ত স্তর, সেই সমস্ত স্তরে, এগুলো অস্তিত্বেরই স্তর, সেই সমস্ত স্তরে যেন ধীরে ধীরে ভবিষ্যৎ গড়ে উঠছে। কিন্তু এত গভীরে তারা যে এই ভবিষ্যৎকে আমরা জানতে পারছি না। অতএব অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। কিসের জন্যে? ফর ইটস আওয়ার, কখন তিনি আসবেন। তিনি কিন্তু উপলব্ধি করেছেন যে যা কিছু পৃথিবীতে ঘটছে অতীতে, তখন কিন্তু ইউনিভার্সাল উইল, মহাবিশ্বের ইচ্ছা শক্তি, তা যেন ঘুমিয়েছিল।
অশ্বপতি সেখানে কি দেখলেন? সেই স্তরে সেখানে রয়েছে কি না, একটা অতি গুপ্ত চাবি, যে চাবির সাহায্যে মহাপ্রকৃতিকে বদলে ফেলা যায়। নেচার ক্যান বি চেঞ্জড। এখানে বলা হয়েছে নেচারস চেঞ্জ, যার দ্বারা সমস্ত কিছুকে বদলে ফেলা যায়। সুতরাং এইটি আমাদের চেঞ্জেস দ্য মিনিং অফ এভরিথিং ফর হিম। তাকে আমরা যে দেব তার প্রত্যেকের তাৎপর্য যেন নতুনভাবে বোঝা শুরু হলো। আমরা যখন এর আগে পড়েছি 156 পাতা, আমরা দেখি 156 পাতা ধরে আমরা যখন পড়ছি তখন আমরা দেখি যে রাজা অশ্বপতির কোয়েস্ট, জিজ্ঞাস্য, সেটা কোথায় রয়েছে না পেজ 46। বলছেন শক্তির সন্ধানে। একটি শক্তি হচ্ছে কিরকম? একটি আলোকের রশ্মির মতন। এর সাহায্যে কি হবে না দিব্য জীবন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এইটি নিয়ে তার যাত্রা শুরু হয়েছে। মহাপ্রকৃতির ভেতরে একটা পরিবর্তন আনবার জন্যে তার যাত্রা শুরু হয়েছে। সত্য, আলো যা এটা সম্ভব করবে এই পৃথিবীতে দিব্য জীবন প্রতিষ্ঠা, এই উদ্দেশ্য নিয়েই রাজা বেরিয়েছেন। আমরা তাকে অনুসরণ করছি নানান রকম স্তরের মধ্যে দিয়ে মহাবৈশ্বিক অস্তিত্বের, এবং একটা অত্যন্ত উচ্চ স্তরে যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে সেখানে আমরা পৌঁছেছি। কিন্তু সেখানে তিনি এবং আমরা মিলে আবিষ্কার করেছি যে যদিও এটা অত্যন্ত উচ্চ স্তরের, যেখানে সমস্ত বিষয়ই অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দর, সেখানেও হি কুড নট গো এনি ফার্দার। আর এগোনো যাচ্ছে না। মনে হচ্ছে যেন একটা বাধা উঠে গেছে, ব্যারিয়ার, একটা বাধা উঠে গেছে। এর পরের লাইন দুটি পড়ি। There is a record of the vanished stars. There in the slumber of the cosmic will is all the secret sense of nature's change. বলছেন যে মনে হয় যে একটা বাধা রয়েছে, এই বাধাকে অতিক্রম করতে মানুষ পারছে না। মনে হয় যেন যে সেখানে একটি যেন ব্যারিয়ার ছিল, একটি বেড়া ছিল। কিসের ব্যারিয়ার? বলছেন যে যদিও এত উচ্চ স্তর, যেখানে অসাধারণ সুন্দর এবং সূক্ষ্ম বিষয় আছে, সেখানেও তিনি আর যেতে পাচ্ছেন না। মনে হচ্ছে যেন এখানে একটা বেড়া উঠে গেছে, যেটাকে তিনি অতিক্রম করতে পারবেনই না। এবং এর ভেতরকার এই যে একটা হঠাৎ বাধা তৈরি হয়েছে, তার অন্তর্গত তাৎপর্যটি কি, এইটি জানবার জন্যে রাজা ক্রমশ নিচে নামছেন, ডাউনওয়ার্ডস।
কোথায় নামছেন না, যেখান থেকে সব কিছু উঠে আসছে সেই রুট বা মূলে, তার চলার পথকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা দেখব সেটি একটি ক্রমাবনত পথ। ক্যান্টো 7 এবং ক্যান্টো 8-এর ভেতর দিয়ে রাজা কে আমরা অনুসরণ করছি এই অন্ধকার এবং ভয়ঙ্কর যাত্রার মধ্যে। কিন্তু এখন সেই বিন্দুতে আমরা এসে পৌঁছেছি যেখানে যেখানে কি হবে, there in the slumber of the cosmic will he saw the secret key of nature's change. Slumber of the cosmic will, ওই যে অন্ধকার অতল স্পর্শী গভীরতা, সেখানে যেন মহাবৈশ্বিক দিব্য ইচ্ছা শক্তিও নিদ্রাভিভূত হয়ে পড়েছে। স্লাম্বার অফ দ্য কসমিক উইল, সেইখানে রাজা দেখছেন মহাপ্রকৃতির ভেতর দিয়ে যে নিয়ম চলে, সেই নিয়মের মূল চাবিকাঠিটি সেখানে রয়েছে। মহাবৈশ্বিক নিয়মকে পরিচালিত করে যে অন্তর্গত তাৎপর্যের বিষয়টি, সেইটি যেন সিক্রেট কি অফ নেচারস চেঞ্জ, অর্থাৎ মহাপ্রকৃতির পরিবর্তনের সংগুপ্ত চাবিকাঠি, সেইটি যেন তিনি দেখতে পাচ্ছেন। যা কিছুকে এতদিন পর্যন্ত তার মনে হয়েছিল ফিউটাইল, মাইন্ডলেস, তাদেরই অন্তরে এবং অবশ্যই চেতনাহীন, তাদেরই অন্তরে তিনি খুঁজে পেলেন সেই মূলগত তাৎপর্য এই বিরাট পরিবর্তনের। কোথায় তিনি পেলেন? On the last locked subconscious floor, on the last locked subconscious floor, একেবারে অন্তিম স্তরে নেমে গেছেন তিনি। সেই স্তরটি কীরকম? লকড, তালাবন্ধ। কিসের স্তর? অবচেতনার ভিত্তিভূমি। যত দূর পর্যন্ত কেউ একজন নেমে যাক না কেন, অবশেষে সে দেখবে যে গভীরতম স্থানে যেন একটা তালাবন্ধ দরজা আছে। সে তালা খুলে ঢুকলে মনে হয় যেন আমরা ওই সরু জায়গার ভেতর দিয়ে যেতে পারবো না। কিন্তু অশ্বপতি এটিকে ভেদ করে চলে যাচ্ছেন এবং অশ্বপতি এটিকে ভেদ করে চলে যাচ্ছেন এবং সেখানে তিনি দেখছেন যে এই বিরাট রূপান্তরের চাবিকাঠিটি রয়েছে। যা কিছু তা বদলে দেওয়ার চাবিকাঠি। এখন প্রশ্ন আসতে পারে এরকম যে এটাই কি সেই সমাধান যা রাজা অশ্বপতি এতদিন ধরে খুঁজে চলেছেন? ওই যে আমরা আগে বলছিলাম যে 156 পেজ ধরে, পেজ 76 থেকে তার যে সন্ধান, সেইটিকে আমরাও যেন তার সঙ্গে সঙ্গে চলেছি। তো এই যে রূপান্তর, যে রূপান্তরের চাবিকাঠি তিনি আবিষ্কার করলেন, এই রূপান্তর কিন্তু ফর অশ্বপতি অ্যালোন, শুধুমাত্র অশ্বপতির জন্যেই এই রূপান্তরের প্রয়োজন। এটা যে সার্বিক দিব্য পরিবর্তন নিয়ে আসবে সমগ্র জগতের, তা কিন্তু নয়। কারণ
বুক 1 ক্যান্টো 5-এ আমরা দেখেছি যে তিনি সন্ধানের জন্য বেরিয়ে পড়েছেন। অত্যন্ত আকর্ষণীয় এই যাত্রা, কারণ যখন তিনি ক্যান্টো 8-এর শেষের দিকে আসছেন, অথবা এমনকি ক্যান্টো 9-এ যাচ্ছেন, আমরা দেখব অশ্বপতি তখন কি করছেন। অশ্বপতি তখন প্রবেশ করছেন প্যারাডাইস অফ দ্য লাইফ গডসে, অর্থাৎ তাকে এখনো দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে হবে। কিন্তু তার পক্ষে এমন একটা কিছু ঘটল যা ভীষণ গুরুত্বপূর্ণ। এই আবিষ্কার, অর্থাৎ এই চাবিকাঠি আবিষ্কারের পর কি হলো? অন্তরাত্মা সন্দীপ্ত হয়ে উঠলেন, বা সন্দীপ্ত করে তুললেন। কাকে? আমাদের এই সচেতন দেহকে তার কিরণ রেখা দিয়ে। অন্তরাত্মা আমাদের অন্তরে রয়েছেন, তার ভেতরে দিব্যত্বের স্পন্দন উপস্থিত। সেই দিব্যত্বের স্পন্দনকে তিনি আমাদের শরীর পর্যন্ত পৌঁছে দিতে প্রয়াসী, কিন্তু আমাদের শরীর এমনভাবে বাইরের দিকে তার সমস্ত অভিনিবেশকে ব্যস্ত রেখেছে যে ভেতরের ওই আহ্বান সে শুনতে পাচ্ছে না। যদি পায় তাহলে সে প্রবেশ করবে সচেতন দেহে, এবং সেই দেহটি সন্দীপ্ত হয়ে উঠবে অন্তরাত্মার আলোয়। আর জড় এবং তার অন্তর্গত দিব্য সত্তা এগুলি মিলে যাবে এবং হয়ে যাবে এক এবং অভিন্ন। তিনি অনুভব করছেন এই যে দিব্য উপস্থিতি সব কিছুর ভেতরে এবং সব কিছুর আড়ালেও, এইটি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তো এই পর্যন্ত এটি যেন একটি ব্যক্তিগত উপলব্ধি। এটি এখনো এমন নয় যে অশ্বপতির সেই উপলব্ধি যা চায় এবং সেই চাওয়ার পথে কাজ করে চলেছে। কি চায়, কি চাওয়ার পথে কাজ করে চলেছে? না, the transformation of the whole world and the establishment of a divine life on earth. জগতের রূপান্তর এবং এই পৃথিবীতে একটি দিব্য জীবন, পৃথিবীতে দিব্য জীবনের প্রতিষ্ঠা। এই যে একটা আশ্বাস, প্রতিজ্ঞা এই রূপান্তরে, সেটি কে করেছে? কে তার কাছে তুলে ধরেছে? রাজা অশ্বপতির কাছে সেই পরমা মাতৃশক্তি। সেটি আমরা পাব বুক 3-এর শেষে। বর্তমানে এটি যেন পূর্ণ হয়েছে অবশেষে, যখন অশ্বপতির কন্যা সাবিত্রী এলেন, এসে সেই পরম প্রভুর যে স্যাংশন, অর্থাৎ পরম প্রভুর যে অনুমোদন, সেইটি লাভ করলেন। কিসের অনুমোদন? না, fulfillment of his or her wishes for earth and man, which we will come across in the book of 11, যেটি আমরা 11তম বইতে আসব। সেইটি তিনি যেন পেয়েছেন। অশ্বপতি, আমরা আগেই বলেছি, অবচেতনার গভীরে চলে গেছেন এবং একেবারে অন্তিম যে তালাবন্ধ মগ্ন চেতনার স্থিতি, সেখানে তিনি উপলব্ধি করেছেন যে সেখানে রয়েছে এক নীরব প্রজ্ঞা। তিনি সচেতন হলেন
যে সেখানে অবশেষে সেই নিম্নতম অন্ধকারতম স্তরে সত্তা কিন্তু উপস্থিত। তিনি যেন নিদ্রাচ্ছন্ন, আনকনশিয়াস অফ ইটস থটস। যা চিন্তা বাইরের সেগুলো যেন তাকে স্পর্শ করছে না। ইট ইজ স্টিল থিঙ্কিং, বাট ইট ইজ নট অ্যাওয়্যার অফ হোয়াট ইট ইজ থিঙ্কিং। চিন্তা করছেন, কিন্তু কি চিন্তা করছেন সে বিষয়ে খুব সচেতন নন। এই যে চিন্তা করছেন অথচ কি চিন্তা করছেন সে বিষয়ে সচেতন নন, এটি আমাদের অনেক সময়ই হয়। আমরা যদি খুব গভীরভাবে আমাদের চিন্তনীয় বিষয়ের সঙ্গে নিজেদের যুক্ত না রাখি, তাহলে এটা হতেই পারে। এরা মিলে, সত্তা এবং শুদ্ধ অস্তিত্ব, তারা মিলে built the world, not knowing what it built। এই জগৎকে তৈরি করলেন, কিন্তু তারা জানলেনও না কি তৈরি করেছেন। হ্যাঁ, রাজা অশ্বপতি সেই স্তরে নেমে গিয়ে সেই নিশ্চেতনার অবস্থায় তিনি অপেক্ষা করছেন। কিসের? ওয়েটিং ইটস আওয়ার, দ্য ফিউচার লে আননোন। সেই সময়ের জন্য অপেক্ষা করছেন, সেই ভবিষ্যৎকালের জন্য অপেক্ষা করছেন যা এখনো জানা হয়নি। এই যে সমগ্র ভবিষ্যৎ মহাবিশ্বে, সেটি এখনো জানা হয়নি। সেখানে ওই স্তরে কি রয়েছে? is the record of unvanished stars, of vanished stars। সকল তারা যারা ঝরে গেছে, তাদের হিসেব যেন ওই অতল স্পর্শী গভীরতার মধ্যে রাখা আছে। কখনো তারা জ্বলে উঠছে, কখনো তারা অন্তর্হিত হচ্ছে, এবং সেখানে অবশেষে সেই নিদ্রার ভেতরে মহাবিশ্বের মহা ইচ্ছা শক্তি যেন লুকিয়ে রয়েছে। তিনি দেখছেন মহাপ্রকৃতিকে বদলাবার গুপ্ত চাবির কথা। যেন মনে হয় গভীরতম এবং অন্ধকারতম প্রদেশের বেদির ওপরে তিনি যেন খুঁজে পেয়েছেন সেই সোনার চাবিকাঠিটি। এইটিই হচ্ছে সেই চাবি যা তিনি খুঁজছিলেন। এইটিই হচ্ছে সেই চাবি যার সাহায্যে মহাপ্রকৃতিকে রূপান্তরিত করা যাবে। A light was with him, an invisible hand was laid upon the error and the pain till it became a quivering ecstasy, the shock of sweetness of an arm's embrace। হঠাৎ একটি আলো যেন তার কাছে এসে পড়ল, একটি আলোক রশ্মি। যেন মনে হলো এটি একটি অদৃশ্য হাতের মতো। কার হাত? না, সেই পরম প্রভুর হাত, যেটি স্পর্শ করছে সমস্ত ভয়ঙ্কর বিষয়কে, এমন সব বিষয় যা দিয়ে নরক পূর্ণ হয়ে আছে। কি সেই বিষয়? ভ্রান্তি এবং বেদনা, এরর অ্যান্ড পেইন। এবং এই যে হাতের স্পর্শ, তা সমস্ত কিছুকে আনন্দে, ব্লিস, আনন্দে রূপান্তরিত করছে। বলছেন, এরর অ্যান্ড পেইন
তার উপরে ওই হাতটি এসে পড়েছে। কতক্ষণ হাতটি থাকছে? till it became a quivering ecstasy. ভ্রান্তি এবং বেদনা যতক্ষণ পর্যন্ত না একটা স্পন্দমান আনন্দে রূপান্তরিত হচ্ছে, ততক্ষণ ওই হাতটি তাকে স্পর্শ করে আছে। এই যে হাত তাকে স্পর্শ করে আছে, এবার কবি আরেকটু এগিয়েছেন, বলছেন যেন দুটি বাহু রাজাকে আলিঙ্গন করে আছেন, এবং এই আলিঙ্গনের মধ্যে এমন একটা মাধুর্য আছে, জোরালো মাধুর্য আছে, যা এক শক, অর্থাৎ যেন একটা ধাক্কার মতো এসে লাগছে। দ্য শক অফ সুইটনেস অফ অ্যান আর্মস এমব্রেস। তাহলে প্রথমে বললেন অদৃশ্য হাত যা স্পর্শ করে আছে ভ্রান্তি এবং বেদনাকে। কতক্ষণ পর্যন্ত স্পর্শ করে থাকবে? যতক্ষণ পর্যন্ত না এটি একটি স্পন্দমান আনন্দে রূপান্তরিত হচ্ছে। এবং এই যে শক অফ সুইটনেস, সেই যে স্পর্শ যা এতক্ষণে আলিঙ্গনে রূপান্তরিত হয়েছে, সেই আলিঙ্গনের মাধুর্যের যে ধাক্কা, সেইটিও যেন রাজা অনুভব করছেন। He saw in night the eternal's shadowy veil, knew death for seller of the house of life. In destruction felt creation's hasty grace, knew loss as the price of a celestial gain, and hell as a shortcut to heaven's gates. বলছেন যে রাজা অশ্বপতি দেখছেন এই রাত্রির ভেতরে, নাইটের এন হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ এই রাত্রি হচ্ছে কীরকম না, সেই ভয়ঙ্কর অন্ধকারময়। তিনি দেখছেন যে এই যে ভয়ঙ্কর অন্ধকারময় রাত্রি, এই অন্ধকারটি হচ্ছে একটা ছায়াচ্ছন্ন পর্দা মাত্র। কার ছায়াচ্ছন্ন পর্দা? অফ দি ইটার্নাল, শাশ্বতের। অর্থাৎ অন্ধকার হল শাশ্বতের একটি ছায়াময় পর্দা। এবং রাজা উপলব্ধি করছেন যে এই যে জায়গাটি, যাকে মনে করা হচ্ছে a place of death and darkness and nothingness, যে পরিসরটির মধ্যে মৃত্যু রয়েছে, অন্ধকার রয়েছে এবং শূন্যতা রয়েছে, সেটি যেন একটি একেবারে বাড়ির নিচের তলার একটি ঘরের মতো। অনেক সময় সেটি মাটির নিচেও খানিকটা। সেইটিকে আগেকার দিনে ইউরোপিয়ান পার্ল্যান্সে বলা হতো, বা ইউরোপিয়ান যে প্রথা বাড়ি তৈরি করবার, তাতে তাকে বলা হতো সেলার। এটি হচ্ছে বটম রুম অফ দ্য হাউস। কবি এখানে বললেন, He saw in night the eternal's shadowy veil, knew death for seller of the house of life. জীবন এটি যেন একটি বাড়ি, জীবন যেন একটি গৃহ, এবং যেমন গৃহের ভেতরে একেবারে নিচে একটা প্রকোষ্ঠ থাকে, একটা ঘর থাকে, সেই রকম যাকে সেলার বলা হয়, সেই রকম এই যে লাইফ নামক যে বাড়িটি, তার ভেতরকার নিচেকার যে সেলার, সেটি হচ্ছে কি না, মৃত্যু। সেলারে কি করা হয়
না বাড়ির যাবতীয় অব্যবহার্য বিষয়কে রেখে দেওয়া হয়। ডেথ অব্যবহার্যতার একটি আধার যেন। ইন destruction felt creation's hasty pace। অর্থাৎ রাজা অশ্বপতি দেখছেন যে মৃত্যু হচ্ছে আসলে জীবনের একটা অচ্ছেদ্য অঙ্গ, যা কি করে, যা জীবনকেই ধরে রাখে সম্পূর্ণ বিপ্রতীপ একটি ভাবের মধ্যে দিয়ে, যে ভাবটি হচ্ছে মৃত্যু। অর্থাৎ যা কিছু সদর্থক তা যেন ধরা রয়েছে নঙর্থকতার মধ্যে। যেমন ধ্বংসের মধ্যে রাজা অনুভব করলেন সৃষ্টির অতি দ্রুত পদচারণা। যতক্ষণ পর্যন্ত না আমরা একটি পরিসরকে কোনো রকম কিছু থেকে মুক্ত করে তুলতে পারব, ততক্ষণ পর্যন্ত সেই পরিসরে নতুন কোনো সৃষ্টি সম্ভব নয়। অতএব এই যে নতুন সৃষ্টি, এটি যেন দ্রুতপদ সঞ্চারে নবসৃজনের প্রবেশ। কিভাবে হবে? থ্রু ডেথ, থ্রু ডিস্ট্রাকশন, ধ্বংসের ভেতর দিয়ে হবে। আর বলছেন রাজা জানতেন লস অ্যাজ দ্য প্রাইস অফ এ সেলেশিয়াল গেইন, হার বা ক্ষতি, এইটা হচ্ছে একটা বিরাট লাভের জন্যে প্রদত্ত মূল্য মাত্র। আর কি জানলেন? হেল, নরক, সেটি কি? অ্যাজ আ শর্টকাট টু হেভেন্স গেটস। খুব দ্রুত স্বর্গের দরজায় পৌঁছতে গেলে নরক হচ্ছে সেই পথ। মাদার যখন তার অভিজ্ঞতা বর্ণনা করছেন, তিনি বলছেন যে তিনি ক্রমশ নিচে নামছেন, নিচে নামছেন, নিচে নামছেন। একটা অত্যন্ত রূঢ় অচ্ছেদ্য কালো পাথর যেন এসে দাঁড়িয়েছে সামনে। কিন্তু যখন মা একেবারে গভীরতম অতলে প্রবেশ করলেন, তিনি বললেন, যেন মনে হলো আমার এখানে বসন্ত বিরাজ করছে। এখানে এখানে একটা চমৎকার পরিসর, সেই পরিসরে একটি ফোয়ারা রয়েছে। তিনি সেই ফোয়ারা স্পর্শ করলেন, তিনি সেই ফোয়ারা স্পর্শ করলেন এবং সেই ফোয়ারা থেকে জল উচ্ছ্রিত হলো এবং তা পূর্ণ করে ফেলল, ছড়িয়ে চলল তা সর্বত্র। কি হবে তাতে? তার মধ্যে দিয়ে যেন নতুন পৃথিবীর বীজ উক্ত হবার সুযোগ পাওয়া গেল। অর্থাৎ যেন রাজা দেখছেন যেন এই নতুন পৃথিবীর সৃষ্টি হচ্ছে। কিভাবে সৃষ্টি হচ্ছে? মায়ের বর্ণনাতে মা অনেক নিচে চলে গেছেন, একটা রূঢ় প্রায় অভেদ্য দুর্ভেদ্য একটি পাথরের মধ্যে। সেসবকে অতিক্রম করে যখন তিনি নিম্নতম স্থানে পৌঁছলেন, তখন তিনি দেখছেন, মা দেখছেন যেন সেখানে একটি ফোয়ারা রয়েছে। মা যেই সেই ফোয়ারাকে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে জল বেরোতে শুরু করেছে এবং চারপাশটা জলে পূর্ণ হয়ে যাচ্ছে। এইবারে সর্বত্র নতুন সৃষ্টি, নতুন জগতের বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এই রকম একটি বর্ণনা মায়ের কোনো একটি নববর্ষের বাণীতে ছিল। এই অভিজ্ঞতা যেন এর সঙ্গে অনেকটা মিলে যায়। আমরা যখন অন্ধকারের গভীরতম নিম্নতম স্থানটি দেখি এবং যখন অনুভব করি যে একটা নতুন আলো সেখান থেকে বেরিয়ে আসছে, ঠিক সেই রকম অশ্বপতিও উপলব্ধি করলেন যে যাই তিনি হারিয়ে থাকুন না কেন এইখানে আসবার সময়ে, সে সবই হচ্ছে আসলে মূল্য যা ধরে দিতে হয়েছে এই দিব্য যে রত্নরাজি তার অধীশ্বর হবার জন্যে। এবং যা আমরা ভাবি, যাকে আমরা নরক বলে ভাবি, এই যে সমস্ত আনবেয়ারেবল ফলসুড অ্যান্ড সাফারিং, মিথ্যা এবং কষ্ট যাকে সহ্য করা যায় না, সেইটি সহজ ভাষায় কি না স্বর্গের পথে যাবার সহজ পথের যেন দরজাটি। Then in illusion's occult factory and in the inconscient's magic printing house, torn were the formats of the primal night, and shattered the stereotypes of ignorance. Alive, breathing a deep spiritual breath, nature expunged her stiff mechanical code, and the articles of the bound soul's contact. অশ্বপতি উপলব্ধি করছেন। কি উপলব্ধি করছেন? যে তার যা কিছু তিনি অভিজ্ঞতার মধ্যে এনেছেন, কিসের ব্যাপারে না তার এই যে রাত্রির মধ্যে অবতরণের ভীষণ কষ্টকর অভিজ্ঞতার মধ্যে এবং এই যে মিথ্যার যে জগৎ তার মধ্যে, সেইটি যেন হয়ে দাঁড়িয়েছে একটা ইলিউশন। ইলিউশন মানে প্রহেলিকা, বাস্তবের ভ্রান্ত অবধারণ। সঙ্গে সঙ্গে সেই যে প্রহেলিকা এবং সেই যে অকাল্ট ফ্যাক্টরি, অর্থাৎ গুপ্ত যেখানে সব কিছু তৈরি হয়, কারখানা, যারা নিরন্তর ভ্রান্ত সব বোধের জন্ম দিচ্ছিল, তারা আর কাজ করতে পারছে না। এতদিন পর্যন্ত ছিল যেন একটা ছাপাখানা, যেখানে বই ছাপা হতো আর ছোট ছোট প্যাম্ফলেট ছাপা হতো, এবং যারা মুদ্রক তারা একটা কাঠামো তৈরি করে দিতেন অথবা টেমপ্লেট তৈরি করে দিতেন, যেটি যতদূর সম্ভব রিপ্রোডিউস করা যায়। কিন্তু সেই ফরম্যাটগুলো যদি কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে আর কোনো কপি তৈরি করা যায় না। এখানে এই যে ফরম্যাট, যার কথা আমরা এইমাত্র পড়লুম, বলছেন torn were the formats of the primal night, সেইটি যেন ছেঁড়া হয়ে গিয়েছে তাদের। এবং এই ফরম্যাটটা কীরকম না একেবারে অরিজিনাল, যেখান থেকে এই যে একঘেয়েমি এবং অজ্ঞতা এইটি যেন নিয়মিত
তৈরি হয়ে যাচ্ছে। এবং এই সমস্ত প্রহেলিকা, যার উপরে এই মিথ্যার এবং রাত্রির জগৎ ভিত্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটি যেন ধীরে ধীরে মিলিয়ে গেল, ধ্বংস হয়ে গেল। রাজা অশ্বপতির চারিদিকে মহাপ্রকৃতি যেন প্রাণবন্ত হয়ে উঠলেন। তাঁর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। এটা কোনো যান্ত্রিক ব্যাপার নয়, এটা হচ্ছে গভীর আধ্যাত্মিক শ্বাস প্রশ্বাস। যেন মনে হচ্ছে মহাপ্রকৃতির ভেতর থেকে শোষণ করে নেওয়া হয়েছে এবং এই যে ইনফ্লেক্সিবল ম্যাটেরিয়াল প্রিন্সিপল, এটাতে তিনি খুব ধাক্কা পেয়েছেন। মহাপ্রকৃতি তার যে যোগাযোগ, সেখান থেকে হ্যাজ ট্রিকেন আউট, নাম কেটে দিয়েছে। আর্টিকলস বাই হুইচ সোল হ্যাজ এগ্রিড টু বাউন্ড টু নেচার, সেই সমস্ত আর্টিকেলে আছে যার ভেতর দিয়ে মহাপ্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা যায়। Soul has been set free from its bondage to nature. অন্তরাত্মা যেন ফ্রি, মুক্ত তার ওই বন্ধন থেকে। আজকে আমরা এখানেই শেষ করছি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন। ঠিক আছে, আজ তবে আমরা এখানেই শেষ করছি। যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।